দেখুন, কলকাতা থেকে জেলা বাংলার এসআইআর নিয়ে ফের হয়রানি, এবং আমরা যে হয়রানির ছবি দেখেছি প্রথম থেকেই। এসআইআর এর পর পশ্চিমবঙ্গের নামবাদ এবার 1 কোটির কাছাকাছি। খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলিয়ে বাদ যায় 63 লক্ষ। এবার বিচারাধীনের তালিকা থেকে বাদ 27 লক্ষ, আর সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 91 লক্ষ। পশ্চিমবঙ্গে বিচারাধীনদের বিচার করেছেন বিচারকরা। 60,06,675 বিচারাধীনের মধ্যে বৈধ ভোটার 32,68,119, নামবাদ 27,16,393, অর্থাৎ প্রায় 45.22% নামবাদ। খসড়া তালিকা, প্রথম ভোটার তালিকা এবং বিচারাধীনদের নিষ্পত্তির পরে সব মিলিয়ে বাদ গেল 90,83,345, অর্থাৎ প্রায় 91 লক্ষ নাম বাদ। গত 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় বাদ পড়ে 58,20,899। এসআইআর এর পরে 28 ফেব্রুয়ারি প্রকাশ করা হয় প্রথম ভোটার তালিকা, তাতে বাদ পড়ে 5,46,053। বিচারাধীন তালিকা থেকে বাদ গেল 27,16,393। সব মিলিয়ে বাদ গেল প্রায় 91 লক্ষের নাম। পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা দাঁড়ালো 6,77,42,891। নিউজ 18 বাংলা। আর এই এসআইআর-এ আসুন আপনাদের জেলা ভিত্তিক কোথায় কত নাম বাদ সেগুলো গ্রাফিক্যালি একটু দেখায়। মুর্শিদাবাদে 4,65,137 জনের নাম বাদ। মুর্শিদাবাদে সবচেয়ে বেশি বিচারাধীন ছিল, আর সেই বিচারে সবচেয়ে বেশি নাম বাদ মুর্শিদাবাদে। এবং তারপরে মুর্শিদাবাদে এই সংখ্যাটা 4,65,137 জনের নাম বাদ। এদের কি ভবিষ্যৎ? আমরা যদি মালদার দিকে নজর রাখি, সেই মালদায় নাম বাদ 2,39,375 জনের। পার্সেন্টেজের হিসেবে যদি আমরা দেখি, তাহলে নদিয়ায় সর্বাধিক অবৈধ ভোটার। ভোট যেখানে, নির্বাচন যেখানে 2024-এর দরজায় করা নাড়ছে, সেখানে এত নাম বাদ। এদের ভবিষ্যৎ কি জানবো। প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা যে 60 লক্ষেরও বেশি ভোটার, তার মধ্যে দেখা গেল অন্তত গতকাল রাত পর্যন্ত যে পরিসংখ্যান এসে পৌঁছাচ্ছে, সেখানে দেখা গেল প্রায় 27 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়লো। অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা মনে করেছেন যে তারা অবৈধ ভোটার, এবং এক্ষেত্রে আগামী দিনে তাদের ভবিষ্যৎ কি? তাদের ভবিষ্যৎ রয়েছে ট্রাইব্যুনালের কাছে। যদিও এই ট্রাইব্যুনালের কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি, কবে শুরু হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই যে 27 লক্ষেরও বেশি ভোটার যারা বাদ পড়লেন এই আন্ডার অ্যাডজুডিকেশনে থাকার পরেও, ইতিমধ্যেই সেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে অনলাইন এবং অফলাইনে। অনলাইনে আবেদন প্রক্রিয়া বেশ কিছুদিন আগেই শুরু করে দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফে, কিন্তু আবেদন জমা পড়লেও প্রাক্তন বিচারপতিদের মাথায় রেখে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, তার কাজ কবে থেকে শুরু হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যদিও নির্বাচন কমিশন জানাচ্ছে যে ইতিমধ্যেই শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট, অর্থাৎ যেখানে এই ট্রাইব্যুনাল করা হয়েছে, সেখানে ঘর প্রস্তুত করে নেওয়া হয়েছে, পরিকাঠামো প্রায় শেষের দিকে রয়েছে। ফলত যে কোনো সময় শুরু করা যেতে পারে। অবশ্যই তার আগে একটি এসওপি তৈরি করা হবে, যে এসওপি তৈরি করবেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতিরাই, যারা মূলত এই কমিটিতে রয়েছেন, তারাই এই এসওপি তৈরি করবেন। সেই এসওপি তৈরি করার কাজ শেষ হয়ে গেলেই শুরু হয়ে যাবে ট্রাইব্যুনালের কাজ। কিন্তু আগামী 13 তারিখের আগে কতটা ট্রাইব্যুনালের কাজ শুরু করা যাবে তা নিয়ে অবশ্য সংশয় রয়েছে। ফলত যারা বাদ পড়লেন তারা আদেও ভোট দিতে পারবেন নাকি, অবশ্যই সেটা নির্ভর করবে সুপ্রিম কোর্টের ওপর। ওকে, আর শুধুমাত্র আমরা যদি দেখি মালদা মুর্শিদাবাদ তা নয়, নামবাদে এগিয়ে 2 24 পরগনা, পূর্ব বর্ধমান। শতাংশের হিসেবে নদিয়া সর্বাধিক অবৈধ ভোটার, কোচবিহারের রাজবংশী ভোটে কোপ এবং মতুয়া ভোটেও কোপ পড়েছে। নদিয়া, তার পাশাপাশি উত্তর 24 পরগনা, 2 জায়গাতেই মতুয়া ভোটে কোপ পড়েছে, সংখ্যালঘু ভোটেও। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, তুমি যদি মুর্শিদাবাদ জেলার দিকে লক্ষ্য রাখো, তাহলে মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি আন্ডার অ্যাডজুডিকেশন ছিল 11 লক্ষেরও বেশি, যেখানে বাদ পড়েছে 4,55,000-এর বেশি ভোটার যারা বাদ পড়েছেন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, বেশিরভাগটাই সংখ্যালঘু ভোটার।
উদাহরণস্বরূপ মুর্শিদাবাদ জেলায় এমন একটি বা দুটি বিধানসভা রয়েছে যেখানে লক্ষাধিকের কাছাকাছি বাদ পড়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, উত্তর দিনাজপুর জেলা, এই তিন জেলায় মূলত সংখ্যালঘু অধ্যুষিত জেলা হিসেবেই পরিচিত এবং দেখা যাচ্ছে এই তিন সংখ্যালঘু অধ্যুষিত জেলার বেশিরভাগ বিধানসভাতেই সংখ্যালঘুদের নাম বাদ পড়েছে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে তুমি যদি নদিয়া জেলা বা উত্তর চব্বিশ পরগনা জেলার দিকে নজর রাখো তাহলে দুই জেলা মিলিয়ে 6 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে এই আন্ডার অ্যাডজুডিকেশন প্রক্রিয়ায়। তার আগে তুমি দেখেছো খসড়া তালিকার পর যখন এসআইআর এর ফাইনাল রোল পাবলিকেশনস হয় 28 ফেব্রুয়ারি, সেই সময়ও দেখা গেছিল নদিয়া জেলায় উল্লেখযোগ্যভাবে নাম বাদ পড়েছিল, বিশেষ করে কল্যাণী বিধানসভা, রানাঘাট উত্তর পূর্ব, বাগদা, বনগাঁর মতো মতুয়া অধ্যুষিত বিধানসভাগুলিতে উল্লেখযোগ্যভাবে নাম বাদ পড়েছিল। এবারেও দেখা গেল ঠিক একই রকম ভাবেই এই মতুয়া অধ্যুষিত বিধানসভাগুলি থেকে একাধিক নাম বাদ পড়েছে। আর তৃতীয়ত কোচবিহারে যদি তুমি দেখো, নজর রাখো, তাহলে কোচবিহারে যে আন্ডার অ্যাডজুডিকেশনের সংখ্যা তার থেকে 50%-এরও বেশি নাম অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত হলো। এই যে 50%-এরও বেশি অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত হলো, এদের মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগই রাজবংশী অধ্যুষিত বিধানসভা এলাকা। ফলত সংখ্যালঘু অধ্যুষিত, মতুয়া অধ্যুষিত, রাজবংশী অধ্যুষিত একাধিক বিধানসভা থেকে একাধিক নাম বাদ পড়েছে। এবং যেটা তোমাকে বলছিলাম যে মুর্শিদাবাদ জেলার এরকম একটি বা দুটি বিধানসভা রয়েছে যেখানে লক্ষাধিকের কাছাকাছি নাম বাদ পড়েছে এই আন্ডার অ্যাডজুডিকেশন প্রক্রিয়া বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। বেশ, দেখুন এই যে ভোটের আগে এসআইআর এবং এত নাম বাদ প্রায় 91 লক্ষের, এতে কার লাভ, কার ক্ষতি? তৃণমূল বিজেপি তরজাতঙ্গে। সংখ্যালঘুদের তো কেটেছে, ছেড়ে দিন, কয়েক লক্ষ হিন্দুদেরও ভোট কেটেছে। এদের বিশ্বাস করা আর গোখরো সাপকে বিশ্বাস করা একই ব্যাপার। ঘরে গোখরোও ঢুকতে দেবেন না আর কেউটেও ঢুকতে দেবেন না। 90 লক্ষ ভোট এখনো বাদ আছে, তার মধ্যে 58 লক্ষ ওরা খোলেনি। আমরা বারবার বলেছি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট ওই 60 লক্ষ যেটা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি করে বাদ দিয়েছিল, তার মধ্যে আমি কোর্টে কেস করেছিলাম বলে 32 লক্ষ লোকের নাম উঠেছে। বাদ বাকিটাও আমরা ট্রাইব্যুনালে যাব এবং তুলব যাদেরটা বাদ আছে। ডিটেনশন ক্যাম্প করতে দেব না, বাংলার মানুষের গায়ে হাত দিতে দেব না। অনুপ্রবেশকারী 24-এ আসলে তখন আপনারা তাকে কেয়া করে দেন, আর যারা পুরোনো দিন থেকে এখানে আছে তাদের নাম কেটে দেন। কেন এই ডিসক্রিমিনেশন? কেন দেখে দেখে একটা কমিউনিটিকে বাদ দিচ্ছেন, দেখে দেখে মতুয়াদের বাদ দিচ্ছেন, দেখে দেখে রাজবংশীদের বাদ দিচ্ছেন, দেখে দেখে সংখ্যালঘুদের বাদ দিচ্ছেন। অনেক চক্রান্ত করছে দিল্লি, সব বহিরাগতদের ঢোকাচ্ছে বাইরের লোককে নিয়ে এসে, আর বিজেপি সব লোক পাঠাচ্ছে আর বাংলার অফিসারদের বাইরে পাঠিয়ে দিয়েছে। ওরা আপনাদের গ্রামে যদি আটকায় ভোট দেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্স একটা করে খিলের ঝাড়ু রাখবেন, রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন আর নিজের ভোট নিজে দেবেন, যাতে কেউ কোনোদিন আপনাদের বিদেশি বলতে না পারে। এসআইআর চালু হওয়ার আগে থেকেই এ রাজ্যে এসআইআর নিয়ে হাওয়া গরম। তারপর যতদিন গিয়েছে পারদ চড়েছে। 1 কোটি নাম বাদ যাবে, লিখে রাখুন, ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। আমরা ডেট বানিয়ে দিয়েছি, নাম তো সব কাটবে। তারপরে তো 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ফর্ম রয়েছে, আমরা বসে আছি নাকি? আপনাদের বলি রাখতে পারবে না। ওটা 1 কোটি রোহিঙ্গা বলেছিল, শুধু 1 পিস রোহিঙ্গা বার করতে পারেনি। 2-3 কোটি হয়ে যেত যদি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে নিজে সওয়াল করে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আদায় না করতেন, তাহলে এই সংখ্যাটা বিজেপির কথার মতো 1.5 কোটি, 2 কোটি, 2.5 কোটিতে গিয়ে দাঁড়াতো। এবং তৃণমূল কংগ্রেস রাজ্যব্যাপী মানুষের পাশে দাঁড়ানো এবং গণ আন্দোলনে না যেত। আমরা বৈধ ভোটারদের পাশে আছি এবং এখনো নাম তোলার প্রক্রিয়া যা যা করণীয় আইনিভাবে সমস্তটা একমাত্র তৃণমূল कॉन्ग्रेस করছে। एससीआर एक संवैधानिक प्रक्रिया है, देश में अनेक राज्यों में पहले भी हुई है। बंगला में किसकी वोट होनी चाहिए, घुसपैठियों की होनी चाहिए या बंगला भाषा भाषी की होनी चाहिए? मेरे बंगाल की राज घुसपैठियों के हाथ में रहेगा या बंगालियों के हाथ में रहेगा? ऐसा तो नेचुरली और कॉन्स्टिट्यूशनल प्रोसेस है, सबको उसको स्वीकार करनी चाहिए। जो भारतीय नागरिक है उसकी वोट नहीं कट रहा है, जो भारत की बाहर के घुसपैठिया उनके नाम कट रहा है।
সরকারের পক্ষ থেকে দাবি করা উচিত নির্বাচন কমিশনের কাছে যে যতক্ষণ পর্যন্ত না বঞ্চিত ও বৈধ ভোটার যারা তাদের নাম নথিভুক্ত না হবে ততক্ষণ নির্বাচন স্থগিত রাখা হোক। লক্ষ লক্ষ মানুষের নাম যদি না থাকে তাহলে আমি কি করে বলবো যে এ ভোট নিরপেক্ষ হয়েছে? অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রক্রিয়া শেষ হচ্ছে, ততক্ষণ ভোট বন্ধ থাক, এটুকু তো বলতে পারি। শুভেন্দু অধিকারীর হাঁটু গেড়ে মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। উনি বলেছিলেন 1,20,00,000 রোহিঙ্গা, মোট 32 লক্ষ লোকের নাম বাদ গেছে, অনেক কম না। কিন্তু উনি যে 1,20,00,000 রোহিঙ্গা এবং বাংলাদেশে অনুপ্রবেশকারী বলেছিলেন, যে তাদের লিস্টটা কোথায়? উনি বেঠিক কথা বলে, বেফালতু কথা বলে কার্যত নির্বাচন কমিশন এবং রাজ্যের প্রশাসনকে প্ররোচনা দিয়েছেন মানুষের নাম বাদ দেবার জন্য। নিউজ 18 বাংলা। আর এই যে এত নাম বাদ, নাম তোলার লাইন দিতে হচ্ছে, আর সেই লাইনে উত্তেজনা। ক্যানিং এর ছবি আপনাদের দেখাবো। পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনী নামানো হলো, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি নাম বাদ যাওয়াতে। বাসন্তী গোসাবার বহু বাসিন্দার নাম বাদ গিয়েছে। বাদ গিয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন সেই সময়ের উত্তেজনার ছবি যখন তারা নাম তুলতে এসেছিলেন ক্যানিং এ। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী। আপনাদের অনলাইনে যে অ্যাকনলেজমেন্ট স্লিপ বেরিয়েছে ওইটা আপনারা রেখে দেবেন। আপনাদের আবেদনপত্র যথাযথ স্থানে পৌঁছে গেছে। যারা অনলাইনে করতে পারেন তাদের জন্যই এইখানে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। তোমার নাম ছিল, তোমার ওয়েটিং এ ছিল, ওয়েটিং এ থাকার পরে আবার হচ্ছে ডিলেটেড। এসআইআর এর যে ডকুমেন্টস আমরা জমা দিয়েছি, আমরা আর ভয় না, আমাদের 5 জনের হয়ে গেছে সাকসেসফুল, আমাদের 3 জনের এরকম ভাবে হেনস্থা করা হচ্ছে। ঠিক আছে, অনলাইন ফর্ম ফিল আপ করে দিয়েছি, ওকে আবার হচ্ছে ডকুমেন্টস এখানে এসবিএসে জমা দিতে হবে, ভিডিওতে জমা দিতে হবে। ওখানে আসলাম, ঠিক করলাম, এখানে আবার নাম নমিনেশন হচ্ছে, যার কারণে আধ ঘন্টা ঘুরে ঘুরে এখানে আসতে হচ্ছে। আসার সময় গেটটা তো খুলবে, সব মানুষের যে গেট, একটাই গেট যাওয়ার এবং আসার। তাহলে বলুন এতে আমাদের অবস্থাটা কি হচ্ছে? আলিপুরদুয়ারেও একই ছবি, ট্রাইব্যুনালে আবেদনের লাইনে চরম হয়রানি। রবীন্দ্র ভবনে ট্রাইব্যুনালের আবেদন জমা নেওয়া হচ্ছে, নাওয়া খাওয়া ভুলে ট্রাইব্যুনালে আবেদন জমা দিতে লাইনে নাম বাদ পড়ারা। বৈধ নথি দিলেও নাম বাদের অভিযোগে সরব। হয়রানি কমাতে রবীন্দ্র ভবন ছাড়াও বিডিও অফিসেও ট্রাইব্যুনালে আবেদন করা যাচ্ছে। আর এবার দেখুন বিধাননগরের ছবি। বিধাননগর এসডি অফিসে লম্বা লাইন পড়ে, ভোর থেকে নাম বাদ পড়াতে ভিড় সেখানে। 2002 সালের তালিকায় নাম ছিল, কিন্তু বৈধ নথি দিলে নাম বাদের অভিযোগ অনেকেরই। লাইন গরম, ভিড়ে একেবারে নাজেহাল অবস্থা। প্রত্যেক বাড়িতে ভোট? হ্যাঁ দিয়েছি। কত বছর ধরে আছেন? আমি 43 বছর। 43 বছরে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তুলেছে না? সমস্ত কাগজপত্র আছে? আছে। জমা দিয়েছিলেন? দিয়েছি। এখন কি বলছে? ডিলেট হয়ে গেছে। রাত্রি 4টের সময় এসে বসেছি এখানে। আমি আমার পেন্ডিং ছিল, আমার লিস্টটা, আমার নামটা কেটে গেছে। কাটার পরে আমি আমার যা ডকুমেন্ট ছিল, আমার বাবা যা ছিল, জমির রাজ্য সরকারের জমি দিয়েছিল, সেই জমির কাগজপত্র নিয়ে এসেছি। আর আমার যে হসপিটালে আমি হয়েছি সেই হসপিটালের কাগজপত্র নিয়েছি, ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসেছি। তারপরে আমার ভোটার কার্ডের নামটা কেটে গেছে। তাহলে কি আমি এই দেশের কি নাগরিক না? বাড়ি সবার এসে আমার এই ভোটটা কেটে গেছে। সামনেই নির্বাচন, প্রচার জমজমাট। আর দেখুন বিজেপির প্রচারে বাঁকুড়ার ইন্দাসের ছবিটা, ধুন্ধুমার কাণ্ড। প্রচার চলাকালীনই হামলা, পাল্টা হামলা, তৃণমূল বিজেপি সংঘর্ষে তুলকালা। ইট বৃষ্টিতে জখম দুপক্ষের বেশ কয়েকজন, ইটের আঘাতে জখম 7 বছরের শিশুও। জখম শিশুকে কোলে নিয়ে থানায় তৃণমূল প্রার্থী, থানায় অভিযোগ দায়ের দুপক্ষেরই, গ্রেফতার 4।
যাইয়ে ওদিকে লোক ওদিকে যান। আমাদের একটা বাচ্চা মেয়ে এমন ইট ফিকেছে তার মাথাটা এখানটা ক্ষোভ করে দিয়েছে। নির্মল ধারার বিচার চাই। ওরা প্রচারে যেই এইসব ঘটনা করেছে। নির্মল ধারা সে তার নির্বাচনী ভোট প্রচার করতে গিয়েছিল, প্রায় 6-7 জন মহিলাকে বেধড়ক মারধর করে, একটা 6 বছরের বাচ্চাকে লাঠি করে মেরে তার মাথা ফাটিয়ে দেয়। গোল্টুর নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়। এই হামলা চালানোর পরিপ্রেক্ষিতে ওদেরই ছোঁড়া ইটে বাচ্চা মেয়েটা আহত হয়। বারুইপুরের মনোনয়ন ঘিরে উত্তেজনা, তৃণমূল বিজেপির মিছিল মুখোমুখি হতে উত্তেজনা। বারুইপুরের রেল ওভার ব্রিজের কাছে স্লোগান, পাল্টা স্লোগান। একদিকে সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় সমর্থনে মিছিল, অন্যদিকে কুলতলির তৃণমূল প্রার্থী গণেশ মণ্ডলের সমর্থনে মিছিল। আর দুই দলের মিছিল মুখোমুখি হতেই উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বারুইপুর থানার পুলিশ। ওরা সবাই জানে যে আমাদের নমিনেশন আছে, ইচ্ছে করে এখানে আটকাবার জন্য একটা এখানে মানে জমায়েত করে আটকে দিয়েছে। কিছুক্ষণ করলো, তারপর চলে গেল। কি আর করবে, চেষ্টা হয়েছিল, পারলো না। গণতান্ত্রিক দেশ, সবাই গণতান্ত্রিক এই উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করবে, এটাই তো স্বাভাবিক। সর্বস্তরের বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস সবাই প্রতিদ্বন্দ্বিতা করবে। মানুষ যাদেরকে আশীর্বাদ করবে তারা আগামী দিন জয়ী হবে। অভিযোগ করতে যে তাদেরকে আজকে স্লোগান দেওয়া হয়েছে, না না না, এটা বাজে করবে, এসব ঠিক না। মুখোমুখি দুটো মিছিল। বুলডোজারে মনোনয়ন বাধা কমিশনের, বুলডোজার করে মনোনয়নে তোড়জোড়। গলসির বিজেপি প্রার্থীর কীর্তিতে ব্যাপক চাঞ্চল্য। শেষমেশ কমিশনের বাধায় কর্মসূচি বাতিল। বুলডোজার তৃণমূল কংগ্রেসে যারা দুর্নীতিগ্রস্ত বা যারা সন্ত্রাসবাদী আগাম বার্তা দিতে এসেছি। 2026 নির্বাচন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠ সরকার করছে, তার আগাম বার্তা দিতে এসেছি যে আপনারা তৈরি থাকুন। বিজেপির যিনি দাঁড়িয়েছেন গলসিতে, রাজু পট্রা মহাশয়, আজ বুলডোজার নিয়ে নাকি নমিনেশন ফাইল করতে যাচ্ছে 4 মে 2026-এ। বাংলার মামাটি মানুষ ওই বুলডোজার দিয়ে শুধু রাজু পট্রাকে নয়, বিজেপিকে এই বার্তা থেকে একেবারে প্রহার পার করবে। ভোট আসে, ভোট যায়, কিছু প্রতিশ্রুতি অধরাই থেকে যায়। আসলে এই ছবিটা আপনাদের দেখায়। একদিকে পশ্চিম বর্ধমানের বার্নপুর, আরেকদিকে বাঁকুড়ার শালতোরা, মাঝে বয়ে গিয়েছে দামোদর নদ। দামোদরের উপর পাকা সেতু নেই, আর এখান দিয়েই দীর্ঘদিনের ঝুঁকির যাতায়াত। ভোটে চাইছি এই যদি সেতু বন্ধনটা হয় তো ভালো হবে। কতটা প্রয়োজন এই সেতু? অনেক, প্রচুর প্রয়োজন। যে কেন্দ্রে যে সরকার আছে তার প্রতিনিধি বিগত 5 বছর আমাদের এখানে ছিলেন। তিনি এটা বিশাল টাকার ব্যাপার, কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় তিনি করাতে পারতেন, তিনি করাতে পারেননি। এত কষ্টে মানুষ রয়েছে, আজকে এইদিকে আসার জন্য প্রায় 60 কিলোমিটার ঘুরে আসতে হয়। তৃণমূল টাকা পায়, ওই টেন্ডার যখন হয় তৃণমূল টাকা পায়, সেই জন্যই তো পার্মানেন্ট সেতু কোনোদিন করে দেয়নি, বহুবার বলেছি। পশ্চিম বর্ধমানের বার্নপুর শিল্প শহর, আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই বার্নপুর দিয়ে বয়ে গিয়েছে দামোদর। দামোদরের একদিকে বাঁকুড়ার শালতোরা, আরেকদিকে পশ্চিম বর্ধমানের বার্নপুরের ইস্পাত কারখানা, আসানসোল জেলা হাসপাতাল, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। এই দামোদরের উপর কোনো ব্রিজ নেই, ভরসা বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকোর উপর দিয়েই যায় গাড়ি। প্রতিদিন ঝুঁকির যাতায়াত, তাও অনেকে যেতে বাধ্য হন, কারণ সাঁকো না ধরলে ঘুরতে হবে প্রায় 60 কিলোমিটার। বাঁকুড়া এবং পুরুলিয়ার যে সমস্ত অঞ্চল এই সেতুগুলো দিয়ে যাতায়াত করে, বার্নপুর আসানসোল শিল্পাঞ্চলের উপর জীবিকার জন্য নির্ভরশীল, শিক্ষার জন্য নির্ভরশীল, স্বাস্থ্যের জন্য নির্ভরশীল।
বাঁকুড়া বা পুরুলিয়া যেতে হলে 2 ঘন্টার রাস্তা, সারা দিনটা তাদের কামাই হয়ে যায়। কিন্তু আমাদের এই পাকা ব্রিজটা যদি হয়ে যায়, এই সেতুটা যদি হয়ে যায়, 1.5 কিলোমিটার মাত্র একটা সেতু, সেখানে 15 মিনিটের রাস্তা বার্নপুর আসানসোল আসার জন্য। পাকা সেতুর তো ভীষণ প্রয়োজন আছে, কারণ এটা বর্ষাকালে এইটা প্রায় জুলাই মাস থেকে এটা প্রায় 3 মাস তখন এই সেতুটা থাকে না, বৃষ্টির জলে ধুয়ে যায়, তখন আমাদের ঘুরে যেতে হয়, মানে একদম সেই সরবরি দিয়ে, তো অনেকখানি ডিস্টেন্স পড়ে। যদি এটা পাকাপোক্ত সেতু হয় তখন আর এই বারবার এই ঝামেলাটা থাকে না, কারণ এটা তো খুবই প্রয়োজনীয় একটা রুট। বাঁকুড়া খুব সহজে পৌঁছানো যায়, সেখান থেকে পুরুলিয়াও সহজে পৌঁছানো যায়। সাধারণ মানুষ হিসেবে চাইবো যে অবশ্যই অতি শীঘ্র এই একটা পাকা সেতু হয়, আপামর জনসাধারণ এতে উপকৃত হবে। বার্নপুর পরে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে 2021 সালে এখানে যেতেন বিজেপির অগ্নিমিত্রা পল। এবারও তিনি পদ্মপ্রার্থী, তৃণমূলের প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়। যে কেন্দ্রে যে সরকার আছে তার প্রতিনিধি বিগত 5 বছর আমাদের এখানে ছিলেন। তিনি এটা বিশাল টাকার ব্যাপার, কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় তিনি করাতে পারতেন, তিনি করাতে পারেননি। 5 বছর দেখেছেন, আগামী 5 বছর যদি আমাদের হাতে আপনারা এই এলাকার দায়িত্ব তুলে দেন, তাহলে আমরা নিশ্চয়ই এই সেতু কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও এই সেতু মমতা ব্যানার্জি সরকার করবে, এটা আমি আপনাদের অ্যাসিওর করতে পারি। এত কষ্টে মানুষ রয়েছে, আজকে এইদিকে আসার জন্য প্রায় 60 কিলোমিটার ঘুরে আসতে হয়। তৃণমূল টাকা পায়, ওই টেন্ডার যখন হয় তৃণমূল টাকা পায়, সেই জন্যই তো পার্মানেন্ট সেতু কোনোদিন করে দেয়নি। বহুবার বলেছি বিধানসভায়, বহুবার একাধিকবার মমতা ব্যানার্জিকে বলেছি, আপনি যদি না পারেন আমাদের বলুন, আমি কেন্দ্র সরকারের সাথে কথা বলছি, তারা বানিয়ে দেবে, এবার আমরা করব। পশ্চিম বর্ধমানের বার্নপুর থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা। ভোট আসে ভোট যায়, দুর্ভোগ কাটে না কাকদ্বীপের নাদা ভাঙার। ধীরে ধীরে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে এই গ্রাম। ভোট বাজারে পাকা বাঁধের দাবি এখন জোরালো। নদীর পারে বাস, চিন্তা 12 মাস। কাকদ্বীপ বিধানসভার নাদা ভাঙা। মুড়িগঙ্গা ও হাতানিয়া দোয়ানিয়া নদী মিলিত হয়েছে এখানে। নদী পাড়ের বাসিন্দাদের দুশ্চিন্তার শেষ নেই, পাকা বাঁধ নেই, বছরের পর বছর নদীতে তলিয়ে যাচ্ছে বিঘের পর বিঘে জমি। গত 40 বছরে গ্রামে 1 কিলোমিটারের বেশি এলাকা নদীগর্ভে চলে গিয়েছে বলে দাবি। প্রায় 1000 পরিবার বাড়ি ছেড়েছে, আর এখনো যারা আছেন তাদের মনে প্রতি মুহূর্তে ভিটেমাটি হারানোর ভয়। ভোট আসে ভোট যায়, কিন্তু আমাদের নদী ভাঙার স্থায়ী কোনো পরিকল্পনা হয়নি। আমাদের এইভাবে নদী বাঁধ ভেঙে আমরা সর্বহারা হয়ে যাচ্ছি। আমাদের 3 বার বাড়ি চেঞ্জ করেছি। স্থায়ী যদি কোনো পরিকল্পনা নেওয়া হয়, এই গ্রাম বাঁচানো সম্ভব না। স্থানীয়দের অভিযোগ, কোনো রকমে বাঁধ তৈরি করে দেওয়া হয়, কয়েকদিন পরেই সেই বাঁধ জলের তোড়ে ভেসে যায়। এবার যেই দলই জিতুক তারা যেন কংক্রিটের বাঁধ তৈরি করে দেয়, দাবি নদী পাড়ের বাসিন্দাদের। বাউন্ডারি করতেছে 6 মাস হয়নি, বাউন্ডারি এরকম আবার লড়ে করতে হচ্ছে। এটা নাকি 7 কোটি টাকার বাউন্ডারি হচ্ছে, আবার ঢেউ ধাক্কা এসে লাগতেছে, ঠাই তো গভীর। পাকা বাঁধ তৈরি হবে, ভোটের মুখে বলছে সব দলই। বিভিন্ন জায়গায় যে আমাদের নদী বাঁধগুলো বর্ষাকাল বিশেষ করে ভেঙে যায়, সেই জায়গাগুলো আমরা আসার পরেই জনগণ যদি সমর্থন করে, আমাদের ভোট দেন, জয়লাভ করে আমরা রাজ্যে ক্ষমতা আসতে পারি ভারতীয় জনতা পার্টি, তাহলে ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে কিন্তু চাষিদের যাতে না ক্ষতি হয়, কৃষকদের যাতে না ক্ষতি হয়, নদী বাঁধগুলোকে আমরা কংক্রিটের ব্যবস্থা করব। নান্দা ভাঙ্গাতে বহু উন্নততর প্রযুক্তিকে আমরা ব্যবহার করেছিলাম, কিন্তু সেটা সাকসেসফুল হচ্ছে না। এর জন্য উন্নততর প্রযুক্তিকে কাজে লাগিয়ে যাতে আগামী দিনে এই নদী বাঁধটাকে শক্তপোক্ত এবং ঠিক মতো রাখা যায়, তার ব্যবস্থা হচ্ছে। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। জেলায় জেলায় কালবৈশাখীর দাপট। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় সন্ধ্যায় কালবৈশাখী, বিকেলের পর কলকাতাতেও ঝড় বৃষ্টির দাপট। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণে দুর্যোগের পূর্বাভাস, উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। শুধুমাত্র জেলায় নয়, শহর কলকাতাতেও আকাশ কালো করে আজ বিকেল থেকে
ঝড় বৃষ্টি, কালবৈশাখীর ঝড়, ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির দাপট। এখন আমাদের বাতাসে নিম্নস্তরের নিম্নচাপ রেখা আছে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। তার প্রভাবে আগামী 9 তারিখ পর্যন্তই আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার সঙ্গে কিছু কিছু জেলায় দমকা হাওয়া 50 থেকে 60, আবার কিছু কিছু জেলায় 40 থেকে 50 হওয়ার সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে 1-2 জায়গায়। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টি দার্জিলিং, কালিম্পং জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দার্জিলিং এর উত্তরাংশে তুষারপাতও হওয়ার সম্ভাবনা থাকছে। 10 তারিখ থেকে আমাদের বজ্রবিদ্যুতের বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে। 11 তারিখ থেকে তারপরে 2-3 দিন আরো শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই থাকছে।